ওকে, তো আচ্ছা ঠিক আছে। তো স্টেট ভেক্টর ফর্মালিজমের যে প্রবলেমগুলো ছিল ওইগুলো তো ধরো জেনেরিকই ছিল, ওইগুলো নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? ওরা তো তোমাদের ওই QC1 এর জিনিসপত্রই দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাকিগুলো নিয়েও কিছু আলোচনা করা যায়। সো দ্য টু পিওর স্টেটস। আচ্ছা, একটা প্রশ্ন ছিল হলো দেখাও যে সাই আর e⁻i থিটা সাই এই দুইটা ডেন্সিটি ম্যাট্রিক্স সেম। কেন সেম? কারণ হলো ওই এইটার ড্যাগার করলে মানে কনজুগেট হয়ে যায়, -i থিটা হয়ে যায়, তো -i থিটা আর i থিটা হলো ক্যান্সেল হয়ে যায়, এই কারণে সেম। তারপর একটা ডেন্সিটি ম্যাট্রিক্স দিছিলাম cos থিটা 0 + e⁻i⁵ sin থিটা, ট্রেস অফ রো = 1, রো স্কোয়ার = 1, এইসব জিনিসপত্র দেখাইতে বলছি। তারপর ইনফরমেশন, পপুলেশন, কোহারেন্স, ইফ আই মেজার দ্য স্টেট এত হোয়াট উইল বি দ্য, এই তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন ছিল যে এটা দাঁড়াও জিনিসটা ইয়া করে উঠে দাও। ওকে, হ্যাঁ চলবে, এইটুক দিয়ে চলবে। আচ্ছা, একটা জিনিস বলছিলাম যে আমার কাছে একটা স্টেট আছে সাই cos থিটা প্লাস cos থিটা 0 + e⁻i⁵ sin থিটা 1। তো প্রথমে বলছি যে এটা ডেন্সিটি ম্যাট্রিক্স লিখতে, তো এটা ডেন্সিটি ম্যাট্রিক্স কি আসছিল মনে আছে কারো? করা আছে? এটা হলো ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজমের লাস্টের আগেরটা, সরি লাস্টটা কি বলতেছি, 2 এর ই। আচ্ছা আমি লিখি, দেখো মিলে নাকি। cos স্কয়ার থিটা এটা আসবে sin স্কয়ার থিটা, আচ্ছা গুণ দিয়েই লিখি, এত কষ্ট করে লাভ নেই। cos থিটা e⁻i⁵ sin থিটা, মাহবুব স্যারের ক্লাসের কথা মনে পড়তেছে। আমি যখন থিসিস করতেছিলাম তখন মাহবুব স্যারের ক্লাস করতে আসতাম ব্রেকে, এরকম বুয়েট থেকে। আচ্ছা, আর এটা আসবে -i⁵ sin থিটা। তো এটা হলো ডেফিনেটলি কম্পিউটেশনাল বেসে এটা লিখে দেওয়া দরকার। কম্পিউটেশনাল বেসিস এটা আসবে cos স্কয়ার থিটা e⁻i⁵ cos থিটা sin থিটা, তারপরে e⁻i⁵ sin থিটা cos থিটা আর sin স্কয়ার থিটা। আচ্ছা এটা আসছিল। আচ্ছা, তারপরে এখানে বলেছিলাম যে শো দ্যাট দ্য মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স ফর ইন কম্পিউটেশনাল বেসিস ইজ এনকোডেড ইন দ্য বেসিস এলিমেন্টস। তো তোমার এই স্টেটটাকে যদি আমি 0-1 বেসিসে মেজার করি, মানে কম্পিউটেশনাল বেসিসে মেজার করি, তাহলে 0 আসার প্রবাবিলিটি কত? cos স্কয়ার থিটা, আর 1 আসার প্রবাবিলিটি sin স্কয়ার থিটা। তো এই যে প্রবাবিলিটিগুলা, মানে মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স বলতে তো আমরা প্রবাবিলিটি বুঝি, তো প্রবাবিলিটিগুলো হলো ডায়াগোনাল এলিমেন্টে থাকে। তো এইটাই, আর যে ফেজ রিলেশনটা, এই ফেজ রিলেশনটা হলো অফ ডায়াগোনাল এলিমেন্টে থাকে। হ্যাঁ, তো এটাই তাইলে মানে আমাদের এই ডায়াগোনাল এলিমেন্টকে হলো পপুলেশন বলে, আর অফ ডায়াগোনাল এলিমেন্টকে এই কারণে কোহারেন্স বলে। আচ্ছা, তারপরে হলো তারপরে কোশ্চেনটা আর কি ইন্টারেস্টিং। তারপরে বলছি যে এই স্টেটটাকে মেজার করছি, মেজার করার পরে যা পাবো
ও মানে যেই জিনিসটা পাবো ওই জিনিসটার ডেনসিটি ম্যাট্রিক্স কি? বলো। দাঁড়ো দাঁড়ো, তুমি কেমনে করছো এটা? আমি এটা 0 0 আর 1 1 এর আউটার প্রোডাক্ট দিয়ে গুণ করেছি এই রোটা যেটা রয়েছে এইটাকে এই রোকে হলো এই জিনিস দিয়ে গুণ দিছ? আচ্ছা, এইটাই তো মানে ভুল হয়েছিল একটু, মানে ক্লাসে বলছিল যে এটা মনে হয় ভুল হচ্ছে মানে শিওর না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি বলো। আমি যদি এটাকে ডিজাইন করে কম্পিটিশনাল বেসিসে তাহলে হচ্ছে আমি কত স্কয়ার থিটা প্রবাবিলিটি 0 পাবো আর sin স্কয়ার থিটা প্রবাবিলিটিতে 1 পাবো। তার মানে হচ্ছে আমি একটা মিস্টেক পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 0 0 আর 1 1 এর মিস্টেক সাথে প্রবাবিলিটি বলে যেটা sin স্কয়ার। তাহলে এটা সুন্দর মতো কি ডায়াগোনাল হবে কত স্কয়ার থিটা sin স্কয়ার তাকে আমি আচ্ছা, তো এই যে স্টেটটা সাই, এটাকে ধরো আমি মেজার করতেছি, ঠিক আছে? মেজার করার পরে তারপর আমার একটা রেজাল্ট বাইর হবে। রেজাল্ট কী কী বাইর হতে পারে? আচ্ছা বলে দিছি যে কম্পিটিশনাল বেসিসে মেজার করছি, রাইট? তাহলে রেজাল্ট কী কী বাইর হতে পারে? 0 আর 1, এই দুইটাই তো রেজাল্ট বের হতে পারে, রাইট? 0 বের হওয়ার প্রবাবিলিটি কত? cos স্কয়ার থিটা। আর 1 বের হওয়ার প্রবাবিলিটি হলো sin স্কয়ার থিটা। তো মানে আমার মেজারমেন্টের মানে আমার পোস্ট মেজারমেন্ট স্টেট যেটা, ঠিক আছে? তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেটটা কি? একটা অনসম্বল রিপ্রেজেন্ট করে। তো তাইলে এই অনসম্বলের করেসপন্ডিং ডেনসিটি ম্যাট্রিক্সটা কি হবে? cos স্কয়ার থিটা 0 0 প্লাস sin স্কয়ার থিটা 1 1, ঠিক আছে? তো তোমার এটা ডেনসিটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে হলো cos স্কয়ার থিটা 0 0 sin স্কয়ার থিটা। তো দেখো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই যে ফেস টার্মগুলা মানে আমাদের যে কোহারেন্স টার্মগুলা ওইগুলো চলে গেছে। এই জন্য মানুষজন আর কি মেজারমেন্ট প্রসেসটাকে ডিকোহারেন্স বলে, মানে কোহারেন্স জায়গা, ঠিক আছে? ওমা আরে অফই হয়ে গেছে। এটা অনেক লিঙ্ক করে দিয়েছিলাম যে আপনি ভাই যেটা দেখাইছিলেন না মেজারমেন্টের পরে কেমন হয় ওইটা ভাই গুগল করে আর কি দেখছিলাম যে গুগল করে যেটা ওখান থেকে শিখে গুগল করে করছিলাম কত বড় করে ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, শেখা হয়েছে, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা, তারপরে নেক্সট ওকে, নেক্সট প্রবলেম ছিল হলো একটা স্টেট দিছি, এই স্টেটকে আচ্ছা এই সাইডে করি। একটা স্টেট দিছি, স্টেট কি 2/300 1/301 এই জিনিসটা দিছি 2/300 1/301 মাইনাস 2/311 2/311। ওকে, প্রথম কোশ্চেন ছিল সাপোজ দ্য ফার্স্ট কিউবিট অফ ফাই, আচ্ছা এটার নাম দিয়েছিলাম ফাই। আচ্ছা, ফার্স্ট কিউবিট অফ ফাই is measured in the computational basis. What is the probability of obtaining 0 and in the event that this outcome occurs, what is the resulting state of the second qubit? আচ্ছা, তো প্রথম কিউবিটটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করছি, তো প্রথম কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট 0 আসবে, এটার প্রবাবিলিটি কত? তো প্রথম কিউবিটের 0 আসতে পারে হলো এইটা আর এইটা, তো probability of getting 0 in the first qubit হবে হইল 2/3 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার। সন্দেহ আছে কারো? আচ্ছা ঠিক আছে, এটা ধরো যদি প্রজেকশন দিয়ে করতে চাইতাম তাহলে প্রজেকশন দিয়ে হইতো হইলো আমাদের এই 0 পাওয়ার করেসপন্ডিং প্রজেক্টরটা হইতো এইটা,
ফার্স্ট কিউবিটে 0 আর সেকেন্ড কিউবিট নিয়ে চিন্তা করবো না, তো সেকেন্ড কিউবিটে আইডেন্টিটি। এবার এই প্রজেক্টর দিয়ে এটার উপর অ্যাক্ট করাইতে হবে, তো অ্যাক্ট করাইলে একটা স্টেট আসবে। স্টেটটা কি আসবে? স্টেটটা আসবে হলো, আমি ডাইরেক্ট স্টেটটা লিখি, 2/3 0 প্লাস 1/3 1। ঠিক আছে, এইটার উপর বসাও, দেখো কি আসে। মানে আমরা যখন এটা বিশ্লেষণ করি তখন আমরা ইয়ার কমন ইউজ করি না, ইউজ করি কনভেনশন ইউজ করি। ও হ্যাঁ হ্যাঁ, আমি 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 প্রথম কিউবিট বলতে আমি লেফট টু রাইট যাচ্ছি। ইয়েস, কিসকিটে উল্টা যায়। হ্যাঁ, এটা খুবই খুবই হেডেক দিছিল আমারে থিসিস করার সময়। মাথা গরম হয়ে গেছিলো আর কি। আমার পরে লিখে লিখে ট্র্যাক রাখা লাগতো যে কোন দিক থেকে হিসাব করা শুরু করব। আচ্ছা, তো এটা কেমন আসে বুঝতে পারতেছো? আচ্ছা, এটা একটু ভেঙে করে দেখাই। কেন করে দেখাতে যাচ্ছি, কারণ কেন করে দেখাতে চাচ্ছি সেটা হলো, তো প্রজেক্টর নিয়ে যেহেতু কাজ করবো অনেক, তাইলে প্রজেক্টরের ম্যাথ আমাদের মাথায় থাকলে সুবিধা হবে। আচ্ছা, তো এই জিনিসটা আইডেন্টিটি, এটা অ্যাক্ট করাবো হলো, ধর প্রথম টার্মের উপর যদি অ্যাক্ট করাই, প্রথম টার্ম মানে কি? প্রথম টার্ম হলো 0 0, রাইট? তো এটার উপর অ্যাক্ট করলে তো 0ই থাকবে, আর আইডেন্টিটি এটার উপর অ্যাক্ট করলে 0ই থাকবে। ওকে, তারপরে এইটা যদি এটার উপর অ্যাড করাই তাহলে কি পাবো? এটাও 0ই থাকবে, সেকেন্ড টার্মটা হলো 1ই থাকবে, 0 1। আচ্ছা, এবার এইটা যদি এইটার উপর অ্যাড করাই, তো 0 0-র সাথে 1-এর যে ইয়াটা, ইয়াস মানে হ্যাঁ, মানে 0 0, এটা যদি 1-এর উপর অ্যাড করাই তাহলে তো 0 হয়ে যাবে। এটা তো 0 হয়ে গেলে তো তারপরে তো বাকিটা যাই থাকুক, এটা তো কিছুই থাকবে না। তাইলে আমার স্টেটটা কি থাকবে? তাইলে এই জিনিসটা হলো ফায়ের উপর যদি অ্যাড করাতাম, এটা যদি ফায়ের উপর অ্যাড করাতাম, তাইলে স্টেট থাকবে হইলো 2/3 0 0 প্লাস 1/3 0 1। ঠিক আছে, আচ্ছা এবার হলো এটা হলো প্রজেক্ট করলাম, এখন প্রবাবিলিটি বের করতে চাই। প্রবাবিলিটিটা কী হবে? প্রবাবিলিটিটা হবে হলো যে খালি পি লিখি, এখানে লিখি, প্রবাবিলিটি হলো পাই 0 5 এটার নর্ম, নর্ম স্কোয়ার। ঠিক আছে, নর্ম স্কোয়ার, অথবা আমরা এটাকে এমনিও লিখি যে পাই 0 5। এই দুইটা সেম, কেন সেম বলো তো? ইয়েস, এক্স্যাক্টলি। ঠিক আছে, ওই পাই জিরো ইকুয়াল টু, যদি পাই 0 না হইতো তাইলে আর কি এই দুইটাকে সেম লিখতে পারতাম না। মানে বলতে পারেন তো এটা তো সবসময় হবে। আসলে আমরা তো এই ধরনের যে মেজারমেন্টগুলা, যে ধরো প্রজেক্টর দিয়ে যেসব মেজারমেন্ট, কি বলবো, ডিফাইনই বলা যায়। প্রজেক্টর দিয়ে যেসব মেজারমেন্ট ডিফাইন করা হয় বা অ্যানালাইজ করা হয়, এগুলাকে বলা হলো প্রজেক্টিভ মেজারমেন্ট বা ভন নয়ম্যান মেজারমেন্ট। ঠিক আছে, প্রজেক্টিভ আর ভন নয়ম্যান মেজারমেন্ট। ভন নয়ম্যানের নাম কেউ আগে শুনছো? হ্যাঁ, ভন নয়ম্যান আসলে অনেক কিছু করছে। মানে আমার মনে হয় যে এই লোকের যে পরিমাণ ফেমাস হওয়ার কথা ছিল, সে সেই পরিমাণ ফেমাস না। সে প্রচুর কাজ করছে, প্রচুর কাজ। মানে হেন কোনো জায়গা নাই যেখানে অনেক। আচ্ছা, আমি ওনার লেখা ডাইরেক্ট পড়ি নাই, তবে এই যে ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজম যেটা, এটা ভন নয়ম্যানের বানানো। তারপরে ভন নয়ম্যান হলো কোয়ান্টাম মেকানিক্সের অনেক ফাউন্ডেশনাল কাজ কারবার করছিল। মানে ধরো যখন প্রথম কোয়ান্টাম মেকানিক্স বানাচ্ছিল ফিজিসিস্টরা, তখন তো অনেক কিছু মানুষজন মানে উপর দিয়ে বলতো, ইয়েস, মানে অতটা সফিস্টিকেটেড ওয়েতে ছিল না, এবং
অনেক কিছু ঝাপসা ঝাপসা ছিল, যে ইউনো অনেক রেসিপি ছিল যে ওকে এইটা করা যায়, এইটা করলে বাইরে হয়, এটা করলে বাইরে হয়, এক্স্যাক্টলি ভিতরে কি হইতেছে অনেক কিছু ক্লিয়ার ছিল না। তো ভন নয়ম্যান আর কি সেইগুলিকে সব সাইজ করছে, ঠিক আছে। তুমি মানে মানে ভন নয়ম্যান একাই মনে হয় ম্যাথের 20 নাকি 21টা ফিল্ড দাঁড় করায় গেছে। এবং ভন নয়ম্যান তো আমাদের যে মডার্ন আমরা কম্পিউটার যে ইউজ করি, কোয়ান্টাম কম্পিউটারের আর্কিটেকচারটা ধরো ওইটাও ভন নয়ম্যানে বানানো, ভন নয়ম্যান আর্কিটেকচার বলে, ঠিক আছে। এবং আমাদের এখন কম্পিউটার সায়েন্সে মানে হার্ডওয়্যারে যে প্রবলেমটা হচ্ছে, ধরো ডিপ লার্নিং এভলিউশনটা হওয়ার পর যে আমাদের ডাটা অনেক ট্রেন করা লাগে, মানে এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে ভন নয়ম্যান আর্কিটেকচারটা এরকম ছিল যে ডাটা এক জায়গায় স্টোর করা থাকবে, প্রসেসিং আরেক জায়গায় হবে, ঠিক আছে। যখন প্রসেসিং হবে ডাটার, তখন ওই মেমোরি থেকে ডাটা প্রসেসরে এনে প্রসেস করে তারপর আবার মেমোরিতে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখন আসলে ডিপ লার্নিংয়ে এত বেশি ডাটা ইউজ করা লাগে ট্রেনিংয়ে, তো এই যে মানে মেমোরি থেকে প্রসেসরে ডাটা আনা, এই জায়গায় ম্যাক্সিমাম সময় খরচ হয়ে যায়। দেখা যায় যে ডাটা প্রসেস করতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় মেমোরি থেকে ডাটা আনতে লাগতেছে। এটার একটা নাম আছে, এটাকে বলো ভন নয়ম্যান বটলনেক, ঠিক আছে। মানে তো এই কারণে আর কি এআই এখন এআই এর এটা একটা বড় সমস্যা, ঠিক আছে। না না মানে এটা তার কোনো লিমিটেশন না, মানে জিনিসটা হলো ভন নয়ম্যান যখন এই আর্কিটেকচার বানাইছে তখন তো কম্পিউটার আর্কিটেকচারই ছিল না, তখন তো কিছুই আসিল না ওইটার মধ্যে সে এই আর্কিটেকচারটা বানাইছে। এবং টু বি অনেস্ট আমার মনে হয় যে আমি যদি ভন নয়ম্যানের জায়গায় থাকতাম আমি ওই আর্কিটেকচারই বানাইতাম, কারণ এটাই সবচেয়ে ইনটুইটিভ আর্কিটেকচার, ঠিক আছে। যে এটাই স্বাভাবিক যে মানে ওকে এক জায়গায় ডাটা থাকবে, তারপর একটা প্রসেসর থাকবে, মানে এটা আমি মাইক্রোপ্রসেসর কোর্স নিয়েছিলাম, তো কোর্স নেওয়ার সময় একটু ডিটেলস পড়াশোনা করছিলাম, তখন মনে হয়েছিল যে এটা বেশ ইনটুইটিভ একটা আর্কিটেকচার। এবং অ্যাজ এ ফার্স্ট আর্কিটেকচার, যেহেতু ভন নয়ম্যানের আগে কোনো কাজ ছিল না, আসলে এইটাও প্রবলেম, একটা স্ট্রং স্টেটমেন্ট বলতেছি যে ভন নয়ম্যানের আগে একেবারেই কোনো কাজ ছিল না, তখন আর কি কম্পিউটার আর্কিটেকচারের দুইটা গ্রুপ ছিল, একটা হলো হার্ভার্ড বেসড আর একটা প্রিন্সটন বেসড, ঠিক আছে। তো ভন নয়ম্যান আর কি প্রিন্সটনে ছিল, আর হার্ভার্ডে আরেকটা গ্রুপ ছিল যারা কম্পিউটার আর্কিটেকচার বানাইতেছিল। তো দুইটা কম্পিটিং এরকম ডিজাইন ছিল, তো আলটিমেটলি ভন নয়ম্যানস ডিজাইন ওয়ান আউট, ঠিক আছে। ভন নয়ম্যান ডিজাইনটাই সারভাইভ করছে। তো তো এটা বেশ ইনটুইটিভ কাজ ছিল। এখন ভাই ভন নয়ম্যান কি 30-40 বছর আগে বুঝছে যে ডিপ লার্নিংয়ে এত ডাটা লাগবে, তো ঠিকই আছে, ওই হিসাবে ঠিক আছে। তো আমি আই হ্যাভ ডাইগ্রেসড। তো যেটা বলতেছিলাম যে এই ধরনের মেজারমেন্টগুলোকে জানি না, আমি ওই আর্কিটেকচারটা পড়ি নাই। তবে এখন ডিপ লার্নিংয়ে মানুষজন যেটা করার চেষ্টা করতেছে সেটা হলো যে ইন মেমোরির কম্পিউটিং নামে একটা জিনিস করা ট্রাই করতেছে। ঠিক আছে, মানে ভন নয়ম্যানের আর্কিটেকচারটা এরকম ছিল, ধরো এটা হলো মেমোরি, এটা হলো প্রসেসর, এখান থেকে ডাটা আসবে, প্রসেস হবে, তারপরে আবার ডাটা ফেরত যাবে। তো এখন মানে আসলে ডিপ লার্নিংয়ের জন্য অনেকগুলা কম্পিটিং মডেল আছে যে এই ভন নয়ম্যান বটলনেকটা সলভ করার জন্য। একটা সলিউশন হইল যে এরকম একটা বড় অ্যারের মতো থাকবে, ধরো ওইখানে মেমোরি ব্লক থাকবে, ওইটার পাশেই প্রসেসর থাকবে, আরেকটা মেমোরি ব্লক থাকবে, আরেকটা প্রসেসর থাকবে, মানে মেমোরি আর প্রসেসর একেবারে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে, যেই জায়গায় ডাটা আছে ওই জায়গায় প্রসেস হবে। এরকম একটা আর্কিটেকচার আছে ইন মেমোরি কম্পিউটিং, হুইচ ইজ ভেরি পাওয়ারফুল। তারপরে হ্যাঁ, ইন মেমোরি কম্পিউটিং হুইচ ইজ ভেরি পাওয়ারফুল, এটা একটা আছে। তারপরে আরও মানুষজন আরও কাজ কারবার করার চেষ্টা করতেছে। হ্যাঁ, অ্যানালগ কম্পিউটিং, ভেরিটেসামের নতুন ভিডিও বাইরেছে। ইয়াস অ্যানালগ কম্পিউটিং ইউজ করে সলভ করার ট্রাই করতেছে। তারপরে অনেকে বলতেছে যে সিলিকনই ফালাই দিতে হবে, আসলে সিলিকন ফালাই দিয়ে, যেমন অপটিক্যাল কম্পিউটারে নাকি যেমন একটা স্টার্ট আপ আছে লাইট ম্যাটার, এগুলো তো আসলে খুবই জুসি টপিক, আমি তো এগুলো ফলো করি ফ্রম টাইম টু টাইম। তো লাইট ম্যাটার নামে একটা স্টার্ট আপ আছে, তারা আর কি এরকম একটা অপটিক্যাল কো প্রসেসর বানাইছে যে লাইট দিয়ে হলো ডিপ লার্নিং ডাটা অ্যানালাইসিস হবে। তো দিস ইজ অ্যান এক্সাইটিং টাইম টু ওয়ার্ক ইন ডিপ লার্নিং হার্ডওয়্যার। তো ডিপ লার্নিং হার্ডওয়্যার নিয়ে এখন আর কি প্রচুর কাজ কারবার হচ্ছে। আমার এক ফ্রেন্ডই গেছিল ডিপ লার্নিং হার্ডওয়্যার নিয়ে কাজ কারবার করতে। তো ও তারপরে যাওয়ার পরে প্রফেসরকে বলতেছে, স্যার আমি হার্ডওয়্যার করবো, ঠিক আছে, আই এম প্যাশনেট অ্যাবাউট হার্ডওয়্যার।
তো বলছে তুমি হার্ডওয়্যার করবা, ঠিক আছে কর। মানে ওকে প্রফেসর আর কি, ওই প্রফেসর আর কি অনেক কিছু নিয়ে কাজ করে। তো সে কোয়ান্টাম কম্পিউটিং নিয়েও কাজ করে, ডিপ লার্নিং অ্যালগোরিদম নিয়েও কাজ করে, হার্ডওয়্যার নিয়েও কাজ করে, অনেক কিছু নিয়ে কাজ করে। তো ওরে প্রথমে বলছিল যে তুমি সফটওয়্যার করো, মানে ওর রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যালগোরিদমেই ছিল, যে সফটওয়্যার বেসড রিসার্চ এক্সপিরিয়েন্স বেশি ছিল। আমার ফ্রেন্ড আর ওই যে ভিআইপি কাপে আমরা একসাথে প্রাইজ পাইছিলাম। তো তারপর ওকে প্রফেসর বলছে যে তুমি হ্যাঁ অ্যালগোরিদম নিয়ে কাজ করো। বলে না না না, আমি 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 হার্ডওয়্যার করবো, ঠিক আছে, আমি প্যাশনেট অ্যাবাউট হার্ডওয়্যার। বলে যে হার্ডওয়্যার করবো, ঠিক আছে করো। তারপরে সে হার্ডওয়্যারের কাজ একটা প্রফেসর আর কি প্রজেক্ট ধরাই দিছে। তো সে নাকি 3 দিন ল্যাবের থেকেই বাইরে দিতে পারে নাই, ঠিক আছে। ওই হার্ডওয়্যার নাকি মিলে না অনেক, মানে হার্ডওয়্যার নিয়ে কাজ করে অনেক ভেজাল, বুঝছো, অনেক 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 ভেজাল। তো নাকি 3-4 দিন এরকম ল্যাবের থেকে বাইরে দিতে পারতেছে না, কিছুই মিলতেছে না। তারপরে প্রফেসর এসে বলে কি হার্ডওয়্যার নিয়ে কাজ করবা, তারপর আর কিছু কয় না। তো তো তারপর ওর সিনিয়র ভাই ছিল একজন, সে আর কি বুয়েটেরই। তো বলছে যে স্যার, মানে প্রফেসর সমস্যা নাই, ঠিক আছে, আমি ওকে বুঝাইতেছি, ঠিক আছে, ও এখন তাকে সফটওয়্যারই করবে, ঠিক আছে, আর টেনশন করার দরকার নেই। তো এখন আর কি ও সফটওয়্যার করে। তো এই আর কি। বাট এই হার্ডওয়্যার নিয়ে কাজ করা তো আসলে একটু টাফই। মানে হার্ডওয়্যার নিয়ে কাজ করা টাফ কেন, সফটওয়্যারে তো ধরো ওকে আমরা বানায় রাখছি, অ্যালগোরিদম বানায় রাখছি, যেমনি কোড করবো আমনে চলবে। হার্ডওয়্যারে তোমার হইলো এই নয়েজ, এই হ্যান, এই ত্যান, মানে অনেক অনেক ফ্যাক্টর থাকে হার্ডওয়্যারে, যেটা আমরা অ্যাকাউন্টে আনতে পারি না অনেক সময় থিওরিটিক্যাল অ্যানালাইসিসে। তো গুগলের যে একটা ইয়ে আছে, টেনসর, টিপিইউ, হ্যাঁ, টেনসর প্রসেসিং ইউনিট, কিভাবে কাজ করে তা জানি না, ওইটাও ওই গুগল ডিপ লার্নিংয়ের জন্যই বানাইছে। আচ্ছা, তো আমি তো অনেক দূর চলে গেছি মেইন আলোচনা থেকে। তো যেখানে ছিলাম যে এই ধরনের মেজারমেন্ট যেগুলোকে প্রজেক্টর দিয়ে আমরা ডিসক্রাইব করি, যে প্রজেক্টর নিয়ে এত কানাঘুষা কেন করতেছি, তো ওইগুলোকে আর কি প্রজেক্টিভ মেজারমেন্ট বা বর্ণায়ন মেজারমেন্ট বলে। এর চেয়েও জেনারেলাইজড মেজারমেন্ট আছে, ওইগুলাকে কি প্রজেক্টর দিয়ে ডিফাইন করে না। মানে আমরা এতদিন কি বলে আসতেছি, আমরা এতদিন বলে আসতেছি যে প্রত্যেকটা আমরা এতদিন বলছি যে প্রত্যেকটা মেজারমেন্টের করেসপন্ডিং, মানে আই হ্যাভ এ সেট অফ প্রজেক্টরস, যে মেজারমেন্টটা করব ওই মেজারমেন্টের করেসপন্ডিং কিছু প্রজেক্টর থাকবে। প্রজেক্টরের ডেফিনিশন কি? ওয়েল, প্রজেক্টরের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হইল এটাই, যে পাই আই পাই জে ইকুয়ালস টু ডেল্টা আই জে। এটা হলো প্রজেক্টরের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, সরি, ডেল্টা আই জে পাই আই, ঠিক আছে। যে যদি দুইটা ডিফারেন্ট প্রজেক্টর গুণ দাও তাইলে 0 আসবে, সেম প্রজেক্টর দুইবার গুণ দিলে ওই প্রজেক্টরে ফেরত আসবে, ঠিক আছে। তো তবে আরও জেনারেলাইজ মেজারমেন্ট সম্ভব, ঠিক আছে। আমি এই প্রজেক্টরগুলো দিয়ে, মানে ওই জেনারেলাইজ মেজারমেন্টগুলো করার জন্য কিছু মেজারমেন্ট অপারেটর লাগে, ধরো M1, M2, M3 ডট 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 জিনিসপত্র আছে। তো এই অপারেটরগুলোর কন্ডিশন হলো, প্রজেক্টরের কন্ডিশন কি, সবগুলো প্রজেক্টর যোগ করলে কি পাওয়া যায়? 1 আইডেন্টিটি। তো এই জেনারেলাইজ মেজারমেন্টে যেটা হয় যে তোমার এরকম জিনিসপত্র, এই MI ড্যাগার MI ইকুয়ালস টু আইডেন্টিটি হয়, এবং এই আইডেন্টিটিটা সবসময় ফলো করে না ওই অপারেটরগুলো, এবং ওইটা তো তখন আর কি, তখন প্রবাবিলিটি ক্যালকুলেট করা হলো ইয়া দিয়া, তখন প্রবাবিলিটি ক্যালকুলেট করে, এই যে যদি আমার জেনারেলাইজ মেজারমেন্ট হয়, জেনারেলাইজ মেজারমেন্টে প্রবাবিলিটি ক্যালকুলেট করে হলো এমনে, probability of a corresponding outcome mi phi, এটার নর্ম স্কোয়ার, which is phi mi dagger mi phi, ঠিক আছে। তো জেনারেলাইজ মেজারমেন্ট আছে, এইটা দিয়েও আর কি অনেক কাজ করা যায়। এটা এমনি ফর কমপ্লিটনেস বললাম, এটা তোমাদের পরীক্ষায় থাকবে না বা কিছু। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো জেনারেলাইজ মেজারমেন্ট আছে তোমার ইয়াতে, নিয়েলসন এন্ড চুয়াং চ্যাপ্টার 2-তে আছে, কঠিন কিছু না, ওটাও পস্টুলেটের মতোই, যে মানে আমাদের প্রজেক্টিভ মেজারমেন্টে যেটা হয় যে মেজারমেন্টের যেই আউটকাম
পোস্ট মেজারমেন্ট স্টেটগুলো ওইগুলো অর্থোগোনাল হয়। যেমন আমি যদি কম্পিটিশনাল বেসিসে মেজার করি, পোস্ট মেজারমেন্ট স্টেট কী কী হতে পারে, 0 আর 1 হতে পারে, ঠিক আছে। তো মানে প্রজেক্টিভ মেজারমেন্টে যেটা হয় যে পোস্ট মেজারমেন্ট যেই সাবস্পেসগুলো থাকে যেখানে ওয়েব স্ট্রাকচারটা কলাপস করে ওই সাবস্পেসগুলো অর্থোগোনাল হয়। তবে জেনারেলাইজ মেজারমেন্টে ওই কলাপসের পরের স্টেটগুলো অর্থোগোনাল না হইলেও হবে। ওকে, বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো যে এই জেনারেলাইজ মেজারমেন্টকেও আসলে প্রজেক্টিভ মেজারমেন্ট দিয়ে ডিসক্রাইব করা সম্ভব, এই জন্য ম্যাক্সিমাম জায়গায় আর কি জেনারেলাইজ মেজারমেন্ট পড়ানো হয় না, ঠিক আছে। প্রজেক্টিভ মেজারমেন্টটা একটা ফান্ডামেন্টাল জিনিস, মানে জিনিসটা কাইন্ড অফ এরকম যে এক্সপ্যান্ড, হ্যাঁ এরকম বলতে পারো। মানে জিনিসটা হলো যে একটা সিস্টেমের উপর জেনারেলাইজ মেজারমেন্ট করা ইজ ইকুইভ্যালেন্ট টু ওই সিস্টেম প্লাস ওইটা একটা লার্জার এনভায়রনমেন্টের উপর প্রজেক্টিভ মেজারমেন্ট করা, ঠিক আছে। মানে একটা বড় সিস্টেমের প্রজেক্টিভ মেজারমেন্ট করলে মাঝে মাঝে এমন সিনারিও হইতে পারে যে ছোট সিস্টেমের মধ্যে জেনারেলাইজ মেজারমেন্ট হচ্ছে এবং জেনারেলাইজ মেজারমেন্ট আসলে ওই জায়গা থেকে আসছে, ঠিক আছে। এই কারণে প্রজেক্টিভ মেজারমেন্ট ইজ মোর ফান্ডামেন্টাল ইন সাম সেন্স। তো যেহেতু প্রজেক্টিভ মেজারমেন্ট দিয়ে জেনারেলাইজ মেজারমেন্ট ডিসক্রাইব করা সম্ভব, এই জন্য ম্যাক্সিমাম জায়গায় জেনারেলাইজ মেজারমেন্ট পড়ানো হয় না। আচ্ছা যাই হোক, তো আমি তো অনেক 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 সাইডের বক করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তো কোথায় ছিলাম? হ্যাঁ, তো প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য হইলো আমি যেই মেজারমেন্ট রেজাল্টটা চাচ্ছি ওইটার জন্য একটা প্রজেক্টর বানাবো, ওই প্রজেক্টর দিয়ে স্টেটটাকে গুণ দিব, তারপরে যে জিনিসটা বাইর হবে ওইটা নর্ম স্কোয়ার নিব, ওইটা হলো প্রবাবিলিটি। আইদার নর্ম স্কোয়ার নিব অথবা এইভাবে স্যান্ডউইচ করে দিব আর কি, ওইটার প্রবাবিলিটি, ঠিক আছে। কম্পিটিশনাল বেসিস বলতে আমি হচ্ছে 0 0 প্লাস 1 1 দিয়ে দিয়েছি সাথে, আর শুধু 0 0 দিয়েছি। এটা একটু এক্সপ্লেইন করবেন। বলেছিল কম্পিটিশনাল বেসিসে রেজাল্ট হচ্ছে আমি শুধু 0 0 প্লাস 1 1 দিয়ে দিয়েছি। এটা তো ইয়াটা সলভ করে দিয়েছে প্রথম কিন্তু এটা নিজের করে 0 বাই সি ইজ কন্ডিশনাল। আচ্ছা বলি, আমার কম্পিউটেশনাল বেসিসের যে প্রজেকশন সেট, কম্পিউটেশনাল বেসিসের প্রজেকশন সেটটা হইল এইটা 0 0 1 1। এই সেটের কাজ কি, এই সেট দিয়ে করে কি? আচ্ছা, এই সেট দিয়ে যে কাজটা করে সেটা হলো, সাপোজ আমার কাছে কোনো একটা স্টেট আছে সাই, আমি এই সাইয়ের উপর এই বেসিসে মেজারমেন্ট করলাম, ঠিক আছে। এই প্রত্যেকটা করেসপন্ডিং প্রজেকশন অপারেটরের একটা মেজারমেন্ট রেজাল্ট আছে। মানে জিনিসটা হলো যে আমরা যখন একটা সিস্টেমের উপর একটা মেজারমেন্ট করি আমাদের দুইটা জিনিস পাই, একটা হলো ওই সিস্টেম থেকে কিছু ইনফরমেশন পাই, আর ওই ইনফরমেশনটা এক্সট্রাকশনের ফলে ওই সিস্টেমে একটা চেঞ্জ হয়ে যায়, মানে আমরা যেটাকে কলাপস বলি, ঠিক আছে। তো একটা মেজারমেন্টের রেজাল্ট আসলে মানে মেজারমেন্টের রেজাল্ট হইলো দুইটা জিনিস আসে, একটা হলো একটা আউটকাম আসে, অর্থাৎ আমরা কোনো একটা ভ্যালু পাইছি, কোনো একটা ভ্যারিয়েবলের একটা ভ্যালু পাইছি, এরকম একটা আউটকাম আসে, আর একটা পোস্ট মেজারমেন্ট স্টেট আসে। ঠিক আছে, এই দুইটা জিনিস পাওয়া যায়। ওকে, তো এই মেজারমেন্টের করেসপন্ডিং প্রজেকশন অপারেটর যেগুলা, ওই প্রজেকশন অপারেটর দিয়ে হইলো আচ্ছা আচ্ছা একটা মেজারমেন্টে এই যে এই আউটকাম, মানে কি কি আউটকাম পাইতে পারি, এইটা হলো তোমার এই প্রজেকশন অপারেটরগুলোর সাথে সাথে বলে দিতে হয়। যেমন কথার কথা আমি বললাম যে আমার এই জিরো স্টেটের করেসপন্ডিং যে ভ্যালু, মানে কোনো একটা ভ্যালু পাবো আমি, মানে আমি একটা মেশিন, আমার কাছে একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে একটা স্টেট ঢুকাইছি, ওই মেশিনের স্টেটটা মেজার করে দিবে। তো ওই মেশিনের উপর একটা ধরো একটা ডিসপ্লে আছে, যখন মেজারমেন্টটা শেষ হয়ে যাবে তখন ওই ডিসপ্লেতে একটা ভ্যালু দেখাবে। যদি কম্পিটিশনাল বেসিসে মেজারমেন্ট হয় তাহলে ডিসপ্লের ভ্যালুটা ধরো 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। এই 0 আর এই দুইটা আলাদা জিনিস। এইটা হলো মেজারমেন্টের রেজাল্ট, আর এইটা হলো মেজারমেন্ট পোস্ট মেজারমেন্ট স্টেট, দুইটা আলাদা জিনিস। আচ্ছা, তো এইটাও বলে দিতে হয়, তবে সাধারণত আর কি আমরা ধরো কোয়ান্টাম কম্পিটিশন করার সময় আমাদের ওই মেজারমেন্ট রেজাল্ট জিনিসটা আর কি আমরা ধরো সবসময় কম্পিটিশনাল বেসিসে মেজার করি তো ম্যাক্সিমাম টাইমে, তো ওইটা এক্সপ্লিসিটলি আর বলি না। তবে ওই মেজারমেন্ট রেজাল্টটা কি, এইটা হইলো তোমার এই ফিজিক্সের, মানে ধরো আর কোয়ান্টাম মেকানিক্স করার সময় বা হ্যান ত্যান ওই যে কোয়ান্টাম ম্যাটার থিওরি এটসেট্রা এটসেট্রা, ওইখানে এই যে মেজারমেন্ট রেজাল্টটা কি, কোন ভ্যারিয়েবল মেজার করতেছি, ঠিক আছে, আমি পজিশন মেজার করতেছি নাকি মোমেন্টাম মেজার করতেছি নাকি এনার্জি মেজার করতেছি নাকি অ্যাঙ্গুলার মোমেন্টাম মেজার করতেছি, মানে আমার কোন ভ্যারিয়েবলটা মেজার করতেছি এইটা খুবই ইম্পর্টেন্ট।
ওই ভ্যারিয়েবলের মেজারমেন্টের রেজাল্টগুলো কোয়ান্টাইজ করা, ওইগুলো আর কি অন্য ইস্যু। আমাদের কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে আসলে এক্স্যাক্ট মেজারমেন্ট রেজাল্টটা নিয়ে আমরা মাথা ঘামাই না, আমরা মাথা ঘামাই হলো তোমার স্টেটের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা নিয়ে, ঠিক আছে? মেজারমেন্টের ফলে স্টেটগুলোর কী হইতেছে, যে অর্থোগোনালিটি থাকতেছে নাকি থাকতেছে না, এটসেট্রা এটসেট্রা, এইসব নিয়ে বেশি মাথা ঘামায়। আচ্ছা, যাই হোক, তো আমার কম্পিউটেশনাল বেসিসের করেসপন্ডিং প্রজেক্টরগুলো হলো এই দুইটা। এই জিরো রেজাল্টের করেসপন্ডিং প্রজেক্টর হলো এইটা, 1 রেজাল্টের করেসপন্ডিং প্রজেক্টর হলো এইটা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোয়ান্টাম কোনো সমস্যা ছিল কি দেখবো? আচ্ছা, দেখেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ, কম্পিউটেশনাল বেসিসে 0 বেসিসের করেসপন্ডিং প্রজেক্টর এইটা, 1 বেসিসের করেসপন্ডিং প্রজেক্টর এইটা। এটা হলো অন্য জিনিসও হইতে পারে, যেমন কথার কথা ধরো আমার যদি একটা 2 কিউবিট সিস্টেম থাকে আর যদি পিআরিটি মেজারমেন্ট করি, তাইলে আমার ইভেন রেজাল্টের করেসপন্ডিং প্রজেক্টরগুলো হয়তো হইলো 0 0 প্লাস 1 1, আর অড রেজাল্টের করেসপন্ডিং প্রজেক্টর হইতো, এটা একটা প্রজেক্টর, দুইটা প্রজেক্টর না, ঠিক আছে? কম্বাইন্ড ইভেন রেজাল্টের করেসপন্ডিং প্রজেক্টর হইলো এইটা, আর কম্বাইন্ড অড রেজাল্টের করেসপন্ডিং প্রজেক্টর হইতো 0 1 প্লাস 1 0। এখন প্রশ্ন হইলো যে এই প্রজেক্টর দিয়ে কী করে, খায় না মাথায় দেয়, ঠিক আছে? তো এই প্রজেক্টরগুলো দিয়ে হইলো আমাদের মেজারমেন্টের প্রবাবিলিটিগুলো বের করা যায়, মানে দুইটা জিনিস বের করা যায়। একটা হইলো আউটকাম প্রবাবিলিটিটা বের করা যায়, এই জিনিসটা বের করতে পারবা, আর পোস্ট মেজারমেন্ট স্টেট যেটা, এই জিনিসটা বের করতে পারবা, ঠিক আছে? তো তুমি মেজারমেন্ট যখন বলবা যে আমি একটা জিনিস মেজার করতেছি, তোমাকে দুইটা জিনিস বলে দিতে হবে ওই মেজারমেন্টের। এক হইলো ওই মেজারমেন্টের করেসপন্ডিং প্রজেক্ট, মানে মেজারমেন্টের আউটকাম কী কী আসতে পারে। আউটকাম বলতে হইলো মেজারমেন্টের যে ভ্যালুগুলো পাবো, কী কী ভ্যালু পাইতে পারি। কম্পিউটেশনাল বেসিসে হইলো 0 1, এই দুইটা ভ্যালু পাইতে পারি। অন্য বেসিসে হইলো ধরো পেয়ারিটি মেজারমেন্ট, ইভেন অড, এই দুইটা ভ্যালু পাইতে পারি। তো মেজারমেন্ট বলার সময় তোমাকে বলে দিতে হবে যে কী কী ভ্যালু পাইতে পারো, আমরা এই ভ্যালুগুলোকে আর কি আউটকাম বলি, ঠিক আছে? আর ওই আউটকামগুলোর করেসপন্ডিং প্রজেক্টর কি, এইটা হলো তোমার মেজারমেন্টের ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন থেকে এখন আমরা মেজারমেন্টের ধরো বিভিন্ন জিনিস বাইর করি। কি বাইর করি? দুইটা জিনিস বাইর করি, একটা হলো প্রবাবিলিটি ক্যালকুলেট করি আর পোস্ট মেজারমেন্ট স্টেট ক্যালকুলেট করি। তো পোস্ট মেজারমেন্ট স্টেট হইলো ওই তো, যেহেতু মেজারমেন্টের আউটকাম হলো র্যান্ডম, ধরো আমি কম্পিউটেশনাল বেসিসে মেজার করছি, আউটকাম পাইছি 0, তো পোস্ট মেজারমেন্ট স্টেট কি, এই জিনিসটা বাইর করতে চাই। আচ্ছা, ধরো প্রথমে হইলো প্রবাবিলিটি যদি বের করতে চাই, প্রবাবিলিটি হবে হইলো আমার ইনিশিয়াল স্টেট যেটা ছিল, সেই ইনিশিয়াল স্টেট একটা ধরতে হবে সাই, আমি এইভাবে লিখতে পারি, অথবা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? দিস টু আর ইকুইভ্যালেন্ট। এটা হলো প্রবাবিলিটি। আর পোস্ট মেজারমেন্ট স্টেটটা হবে হইলো পাইকে ওই ইয়ার উপর অ্যাড করাবো, অ্যাড করে এই প্রবাবিলিটি স্কোয়ার রুট দিয়ে ভাগ দিব, শেষ। তাহলে যখন এই কোশ্চেনে ডেনসিটি ম্যাট্রিক্সের কোশ্চেনে বলেছিল যে কম্পিউটেশনাল বেসিস দিয়ে মেজার করব, তখন মানে 0 দিয়ে মেজার করব, 1 দিয়ে মেজার করব, তারপর একটা ডেনসিটি ম্যাট্রিক্স বানিয়ে ওইটা অ্যান্সার করব। 0 দিয়েও মেজার করব, মানে আমার পোস্ট মেজারমেন্ট স্টেটটা কি হবে এটা ডিপেন্ড করবে আমার মেজারমেন্টের রেজাল্টটা কি সেটার উপর, ঠিক আছে? তো 0 দিয়ে মেজার করা না, মানে এই স্টেটটা পাইছি, এইটার মানে হলো যে আমার মেজারমেন্ট রেজাল্টটা 0 ছিল, ঠিক আছে? আমার মেজারমেন্ট রেজাল্টটা যদি 1 হইতো তাইলে স্টেট পাইতাম এইটা। তো পোস্ট মেজারমেন্ট ডেনসিটি ম্যাট্রিক্সের জন্য যেটা বললাম সেটা হলো যে পোস্ট মেজারমেন্ট স্টেট যে এইটাই হবে এটার তো গ্যারেন্টি নাই, রাইট? পোস্ট মেজারমেন্ট স্টেট যে এইটা হবে, এইটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি হলো P0। আর পোস্ট মেজারমেন্ট স্টেট যে এইটা হবে, এটার প্রবাবিলিটি হলো P1। মানে তাইলে পোস্ট মেজারমেন্ট স্টেটটা, যতক্ষণ পর্যন্ত আমি মেজারমেন্ট স্টেটটা রেজাল্টটা না জানি,
যদি রেজাল্ট জেনেই যাই তাহলে তো আমাকে ধরো কথার কথা আমি জানি যে মেজারমেন্ট রেজাল্ট হলো 0, তাহলে তো আমার এটা নিয়ে আর টেনশন করার দরকার নাই, আমার তো এটা আসে নাই, আসছিল এইটাই। অথবা যদি মেজারমেন্ট রেজাল্ট জানি যে মেজারমেন্ট রেজাল্ট 1, তাহলে আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমি জানি যে এইটা। কিন্তু যদি না জানি যে মেজারমেন্ট রেজাল্টটা কী, তাহলে এইটাও হইতে পারে উইথ প্রবাবিলিটি এইটা, এইটা হইতে পারে উইথ প্রবাবিলিটি এইটা। তখন পোস্ট মেজারমেন্ট রেজাল্টটা ডিসক্রাইব করার জন্য যে ম্যাথমেটিক্যাল অবজেক্টটা আমাদের ইউজ করতে হবে সেটা হলো ডেনসিটি ম্যাট্রিক্স ইউজ করতে হবে, যদি না জানি মেজারমেন্ট রেজাল্টটা, যদি না জানি। ঠিক আছে, আমি কথা বললাম যে আমার একটা কিউবিট আছে, এটার উপর কম্পিউটেশনাল বেসে মেজার করছি, তোমার আর কিচ্ছু বলি নেই, তুমি এখন বলো যে এটা স্টেট কি, মেজারমেন্টের পরের স্টেটটা কি, তো তখন আর কি আমাদের ওই ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে একটা স্টেট লিখতে হবে। এখানে আসলে কিছু ইন্টারেস্টিং কথাবার্তা আছে, যে ধর আমি যদি মেজার করেই থাকি একটা সিস্টেমকে, তো ওইটার তো একটা স্টেট ভেক্টর আছে, রাইট? আমি জানি না, ঠিক আছে, আমার ইগনোরেন্স। তো মানে যেমন আমি বলি যে তোমার হাতে তোমাকে আমি একটা পিওর স্টেটই দিছি, আমার কাছে 2টা পিওর স্টেট থাকতে পারতো, একটা হইল 0 আর একটা প্লাস, এই 2টার মধ্যে একটাই তোমাকে দিছি, কিন্তু কোনটা দিছি তুমি জানো না। উইথ প্রবাবিলিটি হাফ তোমাকে 0 স্টেটটা দিতে পারি, উইথ প্রবাবিলিটি হাফ প্লাস স্টেটটা দিতে পারি। তো তোমার হাতে যেই জিনিসটা আছে ওইটা কি কোনো স্টেট ভেক্টর নাই? স্টেট ভেক্টর তো আছে, তুমি জানো না, ঠিক আছে। তো আরেকটা সিনারিও হইল যে ধরো এরকম একটা স্টেট বানাইছিলাম 0 0 প্লাস 1 1/√2, এটা 2 কিউবিট স্টেট, বেল স্টেট আর কি, ঠিক আছে। এটার একটা কিউবিট আমার কাছে রেখে আরেকটা কিউবিট তোমার কাছে দিয়ে দিছি। তো তোমার কাছে যেই কিউবিটটা আছে ওটার কি কোনো স্টেট ভেক্টর আছে? মানে জাস্ট একটা কিউবিটের কোনো স্টেট ভেক্টর কি আছে? মানে এটা তো কম্বাইন্ড 2 কিউবিট সিস্টেমের একটা স্টেট ভেক্টর। ধরো এ বি, জাস্ট তোমাকে যদি ধরো এ কিউবিটটা দিয়ে দিলাম তোমাকে, মানে এ বি দুইটা কিউবিট মিলাই হলো এই স্টেটে আছে, তোমাকে এ কিউবিটটা দিয়ে দিলাম, এই কিউবিটের স্টেট ভেক্টর কি? নাই তো। মানে এন্ট্যাঙ্গেলমেন্টের প্রপার্টি তো এটা, যে পুরা সিস্টেমের স্টেট থাকবে কিন্তু ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টেট থাকবে না, ঠিক আছে। তো মানে এখানে 2টা সিনারিও ডিসক্রাইব করলাম। ফার্স্ট সিনারিও কি ছিল? ফার্স্ট সিনারিও ছিল হলো ওইটা হলো অনসম্বল সিনারিও, ঠিক আছে, যে তোমাকে একটা পিওর স্টেটই দিছি কিন্তু কোন স্টেট দিছি তুমি জানো না, তুমি খালি প্রবাবিলিটিগুলো জানো। আর সেকেন্ড কেসে হইলো তোমাকে যেই স্টেটটা দিছি ওইটা পিওরই না, ঠিক আছে, ওইটা হলো অন্য কিছুর সাথে, ওইটার হাইপোথেটিক্যাল কোনো স্টেট ভেক্টরও নেই। ইন্টারেস্টিং ব্যাপার হইলো ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে এই 2টা কেসের যে ডেনসিটি ম্যাট্রিক্সটা সেম হবে। এখন এইটা আমার কাছে খুবই উইয়ার্ড একটা জিনিস লাগে, যে 2টা তো ফিজিক্যালি ডিফারেন্ট সিনারিও, রাইট? একটার তো স্টেট আছে যেটা আমি জানি না, আরেকটা হলো স্টেট নাই। তো এখন কিন্তু 2টা ডেনসিটি ম্যাট্রিক্স সেম, তার মানে ডেনসিটি ম্যাট্রিক্স সেম হওয়া মানে কি? এই 2টা সিনারিওতে তুমি সেম মেজারমেন্ট রেজাল্ট পাবা সবসময়, which seems extremely weird to me, যে মানে তাহলে নেচার কি তাহলে এই 2টা সিনারিও ডিস্টিংগুইশ করতে পারে না? আচ্ছা, একটা হলো যে ধরো তোমাকে উইথ প্রবাবিলিটি হাফ 0 স্টেটটা দিছি, 0 স্টেটটা দিতে পারি, আর উইথ প্রবাবিলিটি হাফ 1 স্টেটটা দিতে পারি, এইটা একটা অনসম্বল। এই অনসম্বলে একটা ডেনসিটি ম্যাট্রিক্স আছে। আচ্ছা, আরেকটা কেস হইল যে এই যে এবি সিস্টেম একটা পিওর স্টেটে আছে, এই সিস্টেমটা তোমাকে দিছি। তো আমরা তো বলছিলাম আগে যে পুরা সিস্টেম মানে আমরা হলো একটা ছোট সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্স বানাইতে পারি, রিডিউস স্টেট যেটা বলছিলাম, মনে আছে? ধরো এই যে সাই এবি, তো তোমার রো এবি কি হবে? সাই প্লাস এই জিনিসটা হবে না? তাহলে এই সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্স বানানো সম্ভব? এটা থেকে সম্ভব তো? ওই যে বিকে ট্রেস আউট করে ফেলবো, বিকে ট্রেস আউট করলে এই সিস্টেমে একটা ডেনসিটি ম্যাট্রিক্স বানানো সম্ভব। তো আর আচ্ছা ঠিক আছে, এটা করি।
রোগুলো আসতে পারবে না বাসায় ফিরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আম, আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো রিভিউ করে তাহলে একটা টপিক পড়াবো, টপিক পড়ানোর ইচ্ছা ছিল, এটা পড়াই। ওকে, আচ্ছা এটা ক্যালকুলেট করো তো একটু, এই জিনিসটা একটু ক্যালকুলেট করো। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা তুমি করছো, ফারহান করুক। এই যে এই রো এই জিনিসটা কি, এটা এটা বাইর করো। সাই প্লাস হইলো এইটা, তাহলে রো এ বি ক্যালকুলেট করো, রো এ বি থেকে রো এ ক্যালকুলেট করো।